বাংলাদেশ কি সৌদি আরবের সাথে যুক্ত হয়ে ইরানের উপর হামলা করতে যাচ্ছে? এর আগে ১৯৯১ সালে বাংলাদেশ ইরাকের উপর হামলায় যোগ দিয়েছিল। এবার কি বাংলাদেশ সৌদি আরবের নেতৃত্বে ইরানের উপর হামলা করবে? তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। তো সারা বিশ্বের মানচিত্রে এখানে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন, আর এটি হলো সৌদি আরব, এটি হলো ইরান, এটি তুরস্ক। এখানে মধ্যপ্রাচ্যের মানচিত্রে মধ্যপ্রাচ্যে থাকা দেশগুলোকে আরও ভালো করে দেখতে পাচ্ছেন। এটি হলো ইরান, এখানে সৌদি আরবকে দেখতে পাচ্ছেন। এই দুই দেশের মাঝখানে রয়েছে পারস্য উপসাগর। পারস্য উপসাগরের পাশে রয়েছে সৌদি আরবের সাথে সংযুক্ত কাতার। তারপরে এখানে রয়েছে বাহরাইন, আর এটি হলো কুয়েত। এখানে দেখতে পাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতকে। এটি হলো ওমান, আর এটি হলো হরমুজ প্রণালী। ওমানের পাশে রয়েছে ইয়েমেন। ইয়েমেনের পাশে এদিকে রয়েছে বাব এল মানদেব প্রণালী, আর এটি হলো লোহিত সাগর। লোহিত সাগরকে ভূমধ্য সাগরের সাথে যুক্ত করেছে সুয়েজ খাল। আর এদিকে ইরাককে দেখতে পাচ্ছেন, ইরাকের মানচিত্র। সৌদি আরবের সাথে তার সীমান্ত রয়েছে। ইরাকের পাশেই রয়েছে সিরিয়া, সিরিয়ার পাশে রয়েছে তুরস্ক। আর এদিকে রয়েছে জর্ডান, ইসরায়েল এবং ফিলিস্তিন। এটি হলো লেবানন। ইসরায়েল ফিলিস্তিনের পাশে রয়েছে মিশর। আর ইরানের পাশে এদিকে পাকিস্তানকে দেখতে পাচ্ছেন। পাকিস্তানের পাশে রয়েছে ভারত, এদিকে রয়েছে আফগানিস্তান। ১৯৯১ সালে বাংলাদেশ কোন যুদ্ধে যোগ দিয়েছিল চলুন দেখে নিই আগে। ১৯৯০ সালের ২রা আগস্ট ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন কুয়েত আক্রমণ করে দেশটি দখল করে নেন। এর ফলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংকট তৈরি হয়। জাতিসংঘ ইরাককে কুয়েত থেকে তার সেনা অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দিলেও সাদ্দাম হোসেন তা প্রত্যাখ্যান করেন। এরপর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ৩৫টি দেশের একটি আন্তর্জাতিক জোট গঠিত হয়, যার লক্ষ্য ছিল কুয়েতকে মুক্ত করা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা। কার বিরুদ্ধে যুদ্ধ? এর এক পক্ষে ছিল ইরাক, প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নেতৃত্বে, এবং অন্যদিকে ছিল যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক কোয়ালিশন, যার মধ্যে ৩৫টি দেশ ছিল। আর এই ৩৫টি দেশের মধ্যে মুসলিম যে দেশগুলো ছিল সেগুলোর তালিকা এখানে দেখতে পাচ্ছেন। সেখানে ছিল সৌদি আরব, মিশর, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন, মরক্কো, পাকিস্তান, বাংলাদেশ, সেনেগাল এবং নাইজার। কেন এই যুদ্ধ হয়েছিল? ১৯৯০ সালের ২রা আগস্ট ইরাক কুয়েত দখল করে। ইরাক দাবি করেছিল যে কুয়েত ঐতিহাসিকভাবে ইরাকের অংশ এবং তেলের মূল্য ও উৎপাদন নিয়ে কুয়েতের নীতির কারণে ইরাক ক্ষতিগ্রস্ত হচ্ছিল। জাতিসংঘ এই আগ্রাসনকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে ঘোষণা করে এবং ইরাকের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের অনুমতি দেয়। তো সেই যুদ্ধে বাংলাদেশের কি ভূমিকা ছিল? বাংলাদেশ এই যুদ্ধে জাতিসংঘ সমর্থিত আন্তর্জাতিক জোটের সদস্য হিসেবে অংশগ্রহণ করে, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে কোয়ালিশন হয়েছিল সেটার সদস্য হিসেবে যোগ দিয়েছিল। আর বাংলাদেশ প্রায় ২৩০০ সৈন্য সৌদি আরবে মোতায়েন করেছিল। কারণ আমরা যদি দেখি যে ইরাকের পাশেই রয়েছে সৌদি আরব, আর এটি হলো কুয়েত। ইরাক আক্রমণ করেছিল কুয়েতকে, আর যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অন্যান্য আরব দেশগুলো ইরাকে হামলা চালিয়েছিল। সেখানে সৌদি আরবও ছিল, যার কারণে বাংলাদেশের সৈন্যরা সৌদি আরবে মোতায়েন ছিল এবং তারা সৌদি আরবের যে তেল ক্ষেত্রগুলো আছে সেগুলো, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ যে স্থাপনাগুলো আছে সৌদি আরবের, সেগুলোর নিরাপত্তা দিয়েছিল। আর বাংলাদেশ যে অপারেশন চালিয়েছিল সেই অপারেশনের নাম ছিল অপারেশন মরু প্রান্তর। যুদ্ধ শেষ হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী কুয়েতে মাইন অপসারণ এবং অবিস্ফোরিত গোলাবারুদ নিষ্ক্রিয় করার মতো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ সফলভাবে সম্পন্ন করে। এছাড়া তারা চিকিৎসা সহায়তা, প্রকৌশল, লজিস্টিক সহায়তা এবং পুনর্গঠন কার্যক্রমেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর এই যুদ্ধের ফলাফল কী হয়েছিল? এই যুদ্ধের ফলে ২৮ ফেব্রুয়ারি ১৯৯১ সালে আন্তর্জাতিক জোট কুয়েতকে মুক্ত করে, অর্থাৎ ইরাককে বাধ্য করে, সাদ্দাম হোসেনকে বাধ্য করে কুয়েত থেকে তার সৈন্য প্রত্যাহার করতে। সাদ্দাম হোসেন ক্ষমতায় থাকলেও তার সামরিক শক্তি ব্যাপকভাবে দুর্বল হয়ে যায়। এই যুদ্ধের মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি ও প্রভাব উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। এখন সাম্প্রতিক সময়ের খবর বের হয়েছে যে সৌদি আরবের নেতৃত্বে একটি জোট গঠিত হয়েছে, আর সেটিতে যুক্ত হয়েছে বাংলাদেশ। এখন প্রশ্ন হলো, কি সেই জোট? মধ্যপ্রাচ্যে বর্তমানে যুদ্ধ চলছে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। আমরা জানি যে যুক্তরাষ্ট্রের পক্ষে রয়েছে সৌদি আরব, ফলে সৌদি আরব যদি কোনো সামরিক জোট গঠন করে তা ইরানের বিরুদ্ধে ব্যবহার হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি।
তবে সংবাদ মাধ্যমগুলো বলছে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে সৌদি আরবের নেতৃত্বে গঠিত সামুদ্রিক প্রতিরক্ষা জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এটির নাম হলো সামুদ্রিক প্রতিরক্ষা জোট। বাব এল মান্দেব প্রণালী, লোহিত সাগর এবং এডেন উপসাগরে নৌ চলাচলের স্বাধীনতা ও আন্তর্জাতিক বাণিজ্যিক রুট সুরক্ষায় এই জোট গঠন করা হয়েছে। আচ্ছা, তাহলে সংবাদ মাধ্যমের সূত্র অনুসারে নৌপথের বাণিজ্যিক রুট সুরক্ষায় এই জোট গঠন করা হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মধ্যপ্রাচ্যে কি কি বাণিজ্যিক রুট রয়েছে। মধ্যপ্রাচ্যে থাকা বাণিজ্যিক নৌ রুটগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই যে এখানে পারস্য উপসাগর আর এদিকে রয়েছে ওমান উপসাগর, এই দুটিকে যুক্ত করেছে হরমুজ প্রণালী। আর এদিকে রয়েছে লোহিত সাগর আর এখানে রয়েছে এডেন উপসাগর। এই লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করেছে বাব এল মান্দেব প্রণালী। আর এই হরমুজ প্রণালী দিয়ে এবং বাব এল মান্দেব প্রণালী দিয়ে এই মধ্যপ্রাচ্যের তেলগুলো এবং ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ সহ এদিকের যে দেশগুলো আছে তাদের মালামাল বা পণ্য ইউরোপের দেশগুলোতে যায়। অর্থাৎ সৌদি আরব, ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত এদের সবার তেল এবং গ্যাস এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন করা হয়, যার কারণে হরমুজ প্রণালী খুবই গুরুত্বপূর্ণ। আর এদিকে এই বাব এল মান্দেব প্রণালী দিয়ে দক্ষিণ এশিয়ার অনেক দেশের মালামাল পরিবহন হয় সুয়েজ খাল হয়ে, সেটি ভূমধ্য সাগর হয়ে ইউরোপের বিভিন্ন দেশে যায়। তাহলে বুঝতেই পারছেন যে এই দুটি প্রণালীর গুরুত্ব সারা বিশ্বের মানুষের কাছে কতটুকু। 30 জুলাই সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, মাল্টিন্যাশনাল মেরিটাইম ডিফেন্স অ্যালায়েন্স নামে এই জোট সদস্য দেশগুলোর মধ্যে সামুদ্রিক প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার একটি কাঠামো হিসেবে কাজ করবে। সৌদি আরবের তথ্য অনুযায়ী আমন্ত্রিত 51টি দেশের মধ্যে 43টি দেশের প্রতিনিধি জোট গঠনের বৈঠকে অংশ নেয়। জোটে সৌদি আরবের পাশাপাশি তুরস্ক, কুয়েত, বাহরাইন, কাতার, জর্ডান, মিশর, পাকিস্তান, জিবুতি, সোমালিয়া, বাংলাদেশ, ইয়েমেন, সুদান এবং কোমরোস স্বাক্ষর করেছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলও বৈঠকে উপস্থিত ছিল। সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই জোটের কার্যক্রমের মধ্যে থাকবে গোয়েন্দা তথ্য ও অন্যান্য তথ্য বিনিময়, যৌথ অপারেশন পরিকল্পনা, সামরিক মহড়া এবং প্রয়োজন অনুযায়ী সমুদ্রে যৌথ অভিযান পরিচালনা করা। তবে জোটটি সম্পূর্ণ প্রতিরক্ষামূলক এবং কোনো নির্দিষ্ট রাষ্ট্রকে লক্ষ্য করে গঠন করা হয়নি বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীদের হামলার কারণে বাব এল মান্দেব এবং লোহিত সাগর অঞ্চলে নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এই জোট গঠন করা হয়েছে বলে ধারণা। সম্প্রতি হুতিরা সৌদি আরবমুখী তেল পরিবহনে বাধা দেওয়ার ঘোষণা দেওয়ার পর অঞ্চলটির নিরাপত্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো হুতিরা কোথায় আছে? হুতিরা রয়েছে ইয়েমেনে, আর ইয়েমেনের পাশেই রয়েছে বাব এল মান্দেব প্রণালী, যার কারণে হুতিরা বলছে যে আমরা এই দিক দিয়ে কি করতে দেব না, কোনো ধরনের জাহাজ চলাচল করতে দেব না, এরকম হুমকি দিয়েছে। যার কারণে সৌদি আরব এই হুমকিকে তাদের জন্য একটি বড় নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে। কারণ সৌদি আরবের তেল এদিক দিয়েও যেতে পারছে না। এখন যদি এই প্রণালীও বন্ধ হয়ে যায়, অর্থাৎ বাব এল মান্দেব প্রণালীও যদি বন্ধ হয়ে যায়, তাহলে তার তেল রপ্তানি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাবে। বাব এল মান্দেব প্রণালী বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যিক পথ। বিশ্ব সামুদ্রিক বাণিজ্যের প্রায় 10-12% এবং প্রতিদিন কয়েক মিলিয়ন ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয়। ফলে এই জলপথে যে কোনো অস্থিরতা আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানির দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইরানের পাশে থাকা পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং ইয়েমেনের পাশে থাকা এডেন সাগর এবং বাব এল মান্দেব প্রণালীকে খোলা রাখার জন্য মূলত এই জোট গঠন করা হয়েছে। এখন প্রশ্ন হলো, ইয়েমেনের সাথে সৌদি আরবের কী সমস্যা? সেটি জানতে হলে আমাদেরকে একটু পেছনে যেতে হবে এবং এই সমস্যাটি ভালো করে বুঝতে হবে। ইয়েমেনে গৃহযুদ্ধ 2014 সালে শুরু হয়। তখন শিয়া হুতি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে এবং আন্তর্জাতিকভাবে যে স্বীকৃত সরকার ছিল তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে। এর ফলে দেশটিতে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়, যা পরে আঞ্চলিক শক্তিগুলোর প্রক্সি যুদ্ধের রূপ নেয়। এই যুদ্ধের প্রধান পক্ষের মধ্যে রয়েছে হুতি বিদ্রোহীরা এক পক্ষে, যাদেরকে অস্ত্র এবং টাকা পয়সা দিয়ে সমর্থন করে ইরান। অন্যদিকে রয়েছে ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার, তার পক্ষে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং তাদের মিত্ররা। আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিপক্ষ হল সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল, আর এটিকে সমর্থন দেয় সংযুক্ত আরব আমিরাত।
অর্থাৎ এখানে ইয়েমেনে 3টি পক্ষ দেখতে পাচ্ছি আমরা। একদিকে রয়েছে হুতিরা, হুতিদেরকে সমর্থন দেয় ইরান। অন্যদিকে রয়েছে প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল PLC, অর্থাৎ ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার, তাকে সমর্থন দেয় সৌদি আরব। এবং আরেকটি অংশ রয়েছে, সেটি হলো সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল, সেটিকে সমর্থন দেয় সংযুক্ত আরব আমিরাত। তবে এই 3টি পক্ষ ছাড়াও আরও একটি পক্ষ রয়েছে, সেটি হলো ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আল কায়দা ইন দ্য আরাবিয়ান পেনিনসুলা এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠী। তো সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল বা দক্ষিণী ট্রানজিশনাল কাউন্সিল হলো ইয়েমেনের একটি দক্ষিণাঞ্চল ভিত্তিক রাজনৈতিক এবং সামরিক সংগঠন, যা ইয়েমেনকে আবার একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায়। কারণ আমরা জানি যে একসময় ইয়েমেন 2 ভাগে বিভক্ত ছিল। একদিকে ছিল উত্তর ইয়েমেন এবং অন্যদিকে ছিল দক্ষিণ ইয়েমেন। তো 1990 সালে এই 2 ইয়েমেন একত্রিত হয়ে যায়। তো এই যে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল তারা দক্ষিণাঞ্চল ভিত্তিক এবং তারা চায় যে দক্ষিণে আবার একটি স্বাধীন ইয়েমেনি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। এই সংগঠন প্রতিষ্ঠিত হয় 2017 সালে। আর এর প্রধান সমর্থক সংযুক্ত আরব আমিরাত, প্রধান প্রতিদ্বন্দ্বী ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকার, যাকে সৌদি আরব সমর্থন দেয়। হুতি সহ বিভিন্ন অন্যান্য যে গোষ্ঠী রয়েছে তাদের বিরুদ্ধে এরা কাজ করে। অর্থাৎ যখন হুতিদের কথা আসে তখন সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এক হয়ে যায়। তারা এক হয়ে হুতিদের বিরুদ্ধে যুদ্ধ করে। হুতি ছাড়া IS এবং আল কায়দা যারা আছে তাদের বিরুদ্ধেও এরা যুদ্ধ করে। কিন্তু আবার যখন নিজেদের প্রশ্ন আসে তখন আবার সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে এই সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল। কারণ তারা দক্ষিণে কি করতে চায়? স্বাধীন সরকার প্রতিষ্ঠা করতে চায়, এই আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে ইয়েমেনের সরকার আছে তাদের থেকে আলাদা হয়ে। আর এখানে দেখতে পাচ্ছেন যে বর্তমানে অর্থাৎ 2026 সালের জানুয়ারির হিসাব অনুযায়ী ইয়েমেনের কোন অংশ কাদের দখলে আছে। তো বাম দিকে যে অংশগুলো দেখতে পাচ্ছেন এই কালারের, সেগুলোতে হুতিরা দখলে রেখেছে, যার কারণে তারা বাব এল মান্দেব প্রণালীতে হামলা করার হুমকি দেয়, কারণ তারা এই দিকটিতে দখলে আছে। আর এদিকে এই কালারের যে অংশগুলো আছে এটি দখলে রয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের, আর তাকে সমর্থন করে সৌদি আরব। সৌদি আরব চায় যে ইয়েমেনের যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার ছিল সেটি ক্ষমতায় থাকুক, যার কারণে সে সমর্থন দিয়ে থাকে। আর এছাড়া এই যে অংশটা দেখতে পাচ্ছেন সেটি দখলে আছে সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল, যারা দক্ষিণে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। আর এই হুতিদের বিরুদ্ধে সৌদি আরব একটি জোট গঠন করেছে 2015 সালে। অর্থাৎ ইয়েমেনের আন্তর্জাতিক স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে হুতিদের বিরুদ্ধে এই জোট গঠন করেছিল। আর এই জোট যে অভিযান চালিয়েছিল সেটির নাম ছিল অপারেশন ডিসাইসিভ স্টর্ম। এরপরে এর নাম পরিবর্তন করে অপারেশন রিস্টোরিং হোপ রাখা হয়। সৌদি আরবের নেতৃত্বাধীন জোটে অংশগ্রহণকারী প্রধান দেশগুলোর মধ্যে উপসাগরীয় যে দেশগুলো ছিল তার মধ্যে আছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার এবং ওমান। আর অন্যান্য আরব রাষ্ট্রগুলোর মধ্যে রয়েছে মিশর, জর্ডান, মরক্কো এবং সুদান। আর পলিটিক্যাল সাপোর্ট দিয়েছিল 2টি দেশ, সেটি হলো পাকিস্তান এবং বাংলাদেশ। অর্থাৎ তারা সরাসরি এই জোটে অংশগ্রহণ করেনি, কিন্তু সমর্থন দিয়েছিল যে আমরা আপনাদের সাথে আছি। এই 2টি দেশ হলো, একটি হলো পাকিস্তান এবং অন্যটি হলো বাংলাদেশ। তো ইয়েমেনে মাঝখানে এই যুদ্ধ বন্ধ ছিল, অর্থাৎ বিভিন্ন পক্ষের মধ্যে যে যুদ্ধ ছিল সেটি নিয়ে একটি সমঝোতা হয়েছিল, সেটি বন্ধ ছিল। অর্থাৎ যারা যে অংশ দখলে নিয়েছিল সেই অংশে তারা দখলে ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সেই যুদ্ধ আবার শুরু হয়েছে। অর্থাৎ শুধু উপসাগরীয় যুদ্ধের সময় বাংলাদেশ যুক্তরাষ্ট্রের জোটে যোগ দিয়েছিল ইরাকের বিরুদ্ধে। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব 2015 সালে যে জোট গঠন করেছিল সেটিতে বাংলাদেশ সরাসরি যোগ দেয়নি। কিন্তু 2026 সালে এসে নতুন যে জোট গঠন করেছে সৌদি আরব সেটিতে বাংলাদেশ যোগ দিয়েছে। আর নতুন খবর হলো বাব এল মান্দেব প্রণালী লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সহ 13টি দেশকে নিয়ে যে জোট সৌদি আরব গঠন করেছে সেটির কমান্ডার নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি আরব নৌবাহিনীর রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল শেহরিকে এ দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার 7 আগস্ট সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। এতে বলা হয়েছে যে কমান্ডার জোটের প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করবেন, একই সঙ্গে সদস্য দেশগুলোর পাশাপাশি অন্যান্য সামুদ্রিক প্রতিরক্ষা জোটের সঙ্গে যোগাযোগ এবং সমন্বয় এবং জোটের অভিযান পরিচালনার দায়িত্বও পালন করবেন তিনি। গত জুলাইয়ের মাঝামাঝি ইরানের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথে অবরোধ আরোপ করে ইয়েমেন ভিত্তিক সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হুতি। বাংলাদেশের পশ্চিমমুখী রপ্তানি বাণিজ্যের প্রায় 70%, বিশেষ করে ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বাজারমুখী পণ্য লোহিত সাগর এবং এর আশেপাশের নৌপথ ব্যবহার করে পরিবহন করা হয়। ফলে এই জলপথের নিরাপত্তা বাংলাদেশের অর্থনৈতিক স্বার্থের পাশাপাশি বৈশ্বিক নৌ চলাচলের স্বাধীনতার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। যদিও সৌদি আরব এবং বাংলাদেশের পক্ষে বলা হচ্ছে যে শুধু নৌ বাণিজ্য রুটগুলোকে রক্ষার জন্য এই জোট গঠন করা হয়েছে,
কিন্তু হুতি এবং ইরান বসে নেই, তারা এই জোটকে টার্গেট করছে। এরই ধারাবাহিকতায় হুতিরা হামলা চালিয়েছে সৌদি আরবের উপর। 7 আগস্ট ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে 11 জন বেসামরিক মানুষকে হামলা করে আহত করেছে। একই সঙ্গে সৌদি আরব সরকার সতর্ক করেছে যে হুতি এবং ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠীগুলো শীঘ্রই দেশটিতে সমন্বিত হামলা চালাতে পারে, অর্থাৎ সৌদি আরবের উপর হামলা চালাতে পারে ইরাকে থাকা ইরান সমর্থিত গোষ্ঠী, ইরান নিজে এবং ইয়েমেনে থাকা হুতি বিদ্রোহীরা। অন্যদিকে হুতিদের বিরুদ্ধে সমুদ্র এবং সম্ভাব্য স্থল অভিযান প্রস্তুত করেছে সৌদি আরব। ইয়েমেনি সূত্রগুলোর মতে সৌদি আরব হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে একটি বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। এতে সমুদ্রপথে হামলার পাশাপাশি মধ্য ইয়েমেনে স্থল অভিযানও থাকতে পারে। এর উদ্দেশ্য হলো দক্ষিণে লোহিত সাগর দিয়ে সৌদি আরবের তেল রপ্তানির ওপর হুতিদের চাপ ভেঙে দেওয়া। ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার আগে সৌদি আরবের অপরিশোধিত তেলের প্রায় 80% হরমুজ প্রণালী দিয়ে রপ্তানি হতো। তাই বর্তমানে লোহিত সাগরের গুরুত্ব অনেক বেড়েছে। এখন সৌদি তেলের অর্ধেকেরও বেশি পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরে গিয়ে রপ্তানি করা হয়। অর্থাৎ আগে সৌদি আরবের তেল এই হরমুজ প্রণালী দিয়ে যেত, এখন বর্তমানে সেগুলো ইয়ানবু বন্দর আছে সেটি দিয়ে পরিবহন হয়। অর্থাৎ এদিক থেকে তার তেলগুলো পাইপলাইনের মাধ্যমে পরিবহন করা হয় ইয়ানবু বন্দরে, তারপর ইয়ানবু বন্দর দিয়ে এদিকে সুয়েজ খাল হয়ে ভূমধ্যসাগরে যায়, আর এদিক দিয়ে বাব এল মানদেব প্রণালী হয়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে যায়। অর্থাৎ হামলা এবং পাল্টা হামলার মধ্য দিয়ে কাটছে মধ্যপ্রাচ্যের দিন। এখন নতুন যে জোট গঠন করা হয়েছে তারা যদি হরমুজ প্রণালী এবং বাব এল মানদেব প্রণালী রক্ষা করতে চায় আর ইরান বা হুতিরা তাদের উপর আক্রমণ করে, তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে? বাংলাদেশ তখন কি করবে? এসব নিয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এখানে দেখতে পাচ্ছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কোন দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের কী কী সামরিক স্থাপনা রয়েছে। আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিষয় নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে আমার চ্যানেলে, সেগুলো দেখে নিন। দ্য ম্যাপ নামে আরেকটি চ্যানেল রয়েছে, সেটিতে প্রতিটি দেশের বিস্তারিত তথ্য আলোচনা করা হয়, সেটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।